হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তোমাদের সকলকে ইলমিয়ার্সে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর থার্ড লেকচার শুরু করব। আমরা লেকচার 1-এ পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং লেকচার 2-তে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম এই দুটি টপিক পড়েছি। আজকের লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এই টপিকটা শুরু করব। আমরা একদম জিরো বেসিক থেকে শুরু করব যেন তুমি খুব সহজেই টপিকগুলো বুঝতে পারো। আমরা প্রথমে এই টপিকটার উপর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, দেন এরপর আমরা অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তুমি শুধু ধৈর্য ধরে ক্লাসগুলো করো, আমি তোমাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি এই চ্যাপ্টারের উপর তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তোমাকে জিরো থেকে প্রো বানানোর দায়িত্ব আমার। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রিফাত হুসাইন, পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করি। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখানে আমাদের একটা মৌল দেওয়া থাকবে, ওই মৌলটা পর্যায় সারণীতে কোথায় অবস্থিত এটা আমাদের বের করতে হবে। সাপোজ আমাদের মৌল হিসেবে দেওয়া আছে সালফার, এই সালফারের অবস্থান বের করতে হবে পর্যায় সারণীতে। এখন দেখো তো আমরা সালফারটা কোথায় দেখতে পাচ্ছি, এখানে না? হ্যাঁ। এখন এই সালফারের অবস্থানটা বের করার জন্য আমাদের দুটো ইনফরমেশন বলতে হবে। একটা হচ্ছে এই সালফারটা কত নম্বর পর্যায়ে অবস্থিত এবং কত নম্বর গ্রুপে অবস্থিত, এই দুটো ইনফরমেশন বলতে হবে। দেখো তো সালফারটা কোথায় অবস্থিত, কত নম্বর পর্যায়ে অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি সালফারটা 3 নম্বর পর্যায় এবং 16 নম্বর গ্রুপে অবস্থিত। তোমাকে দুটো ইনফরমেশনই একসাথে বলতে হবে। তুমি যদি শুধুমাত্র গ্রুপ নাম্বার বলো কিংবা শুধুমাত্র পর্যায় নাম্বার বলো তাহলে কিন্তু হবে না। সাপোজ কেউ যদি তোমাকে তোমার অ্যাড্রেস জিজ্ঞেস করে, তখন শুধুমাত্র তুমি তোমার জেলার নাম বললে তোমাকে ওই ব্যক্তি কখনো তোমাকে খুঁজে পাবে না। কিংবা তুমি যদি শুধুমাত্র তোমার উপজেলার নাম বলো তোমাকে কখনোই খুঁজে পাবে না। তাই তোমাকে তোমার পুরো অ্যাড্রেসের ইনফরমেশনটাই বলতে হবে। তোমার বাসার নাম্বার বলতে হবে, তোমার ওয়ার্ড নাম্বার বলতে হবে, তোমার উপজেলার নাম বলতে হবে, তোমার জেলার নাম বলতে হবে। একদম তোমাকে খুঁজে পাওয়ার জন্য পুরো ইনফরমেশনটাই বলতে হবে। সেমভাবে এখানে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান বলার জন্য তোমাকে দুটো ইনফরমেশন বলতে হবে। একটা হচ্ছে ওই মৌলটা কত নম্বর পর্যায়ে অবস্থিত এবং কত নম্বর গ্রুপে অবস্থিত, এই দুটো ইনফরমেশন বলতে হবে। এখন দেখো তো এখানে যদি আমাদের মৌল হিসেবে যদি ক্যালসিয়াম দেওয়া থাকে তাহলে এই ক্যালসিয়ামের অবস্থানটা কোথায়? দেখো তো এইখানে ক্যালসিয়ামের অবস্থান। এই ক্যালসিয়ামটা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থিত। সেমভাবে তোমাকে যদি আর্গনের অবস্থান বের করতে বলে তাহলে দেখো তো আর্গনটা কোথায়? এখানে আমরা আর্গন দেখতে পাচ্ছি। এই আর্গনটা 3 নম্বর পর্যায়ে, দেখো তো এটা কত নম্বর পর্যায়ে অবস্থিত? 3 নম্বর পর্যায়ের 18 নম্বর গ্রুপের এইখানে অবস্থিত। তাহলে মনে থাকবে তো কোন একটা মৌলের অবস্থান বের করার জন্য অবশ্যই দুটো ইনফরমেশন বলতে হবে। একটা হচ্ছে ওই মৌলটা কত নম্বর পর্যায়ে অবস্থিত এবং কত নম্বর গ্রুপে অবস্থিত, দুটো ইনফরমেশনই একসাথে বলতে হবে। তাহলে চলো আমরা এখন কোনো একটা মৌল পর্যায় সারণীতে কোথায় অবস্থিত এটা তার ইলেকট্রন বিন্যাস দিয়ে বের করার চেষ্টা করব। তাহলে আমরা দেখেছি কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান বের করার জন্য আমাদের দুটো ইনফরমেশন জানা লাগবে। একটা হচ্ছে ওই মৌলটি কত নম্বর পর্যায়ে অবস্থিত, অর্থাৎ পর্যায় নম্বর। আর একটা হচ্ছে ওই মৌলটা কত নম্বর গ্রুপে অবস্থিত বা গ্রুপ নম্বর বের করতে হবে, গ্রুপ নম্বর। আমরা এখন কোন একটা মৌলের পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর কীভাবে বের করতে হয় তা দেখব। প্রথমে আমরা মৌলের পর্যায় নম্বর কীভাবে বের করতে হয় তা দেখে নিই। কোনো একটা মৌলের পর্যায় নম্বর বের করার জন্য আমাদের প্রথমে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পর ওই মৌলটার শেষ শক্তি স্তরের যে নম্বর, ওই নম্বরই হবে পর্যায় নম্বর। আমি লিখি, দেখো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের
সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই পর্যায় নম্বর। আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথম সাপোজ ধরো আমাদের লিথিয়াম দেওয়া আছে, এই লিথিয়ামের পর্যায় নম্বর বের করতে হবে। দেখো আমরা কীভাবে বের করি। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। প্রথম আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করে নিব। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। দেখো তো এই লিথিয়ামটার সর্বশেষ বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটা দেখো তো, 2s1 না? হ্যাঁ 2s1। এখন এর সর্বশেষ বহিস্থ শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর বলো তো? 2 নম্বর শক্তি স্তর। দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর শক্তি স্তর। যেহেতু এর সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর, তাই আমরা বলতে পারবো এর পর্যায় নম্বর 2। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং এর ইলেকট্রন বিন্যাসটা আমাদের প্রথমে করে নিতে হবে। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এর বাহিরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেখতেছি 4s1। এর ইলেকট্রন বিন্যাস থেকেই দেখা যাচ্ছে কি এর সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তর হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। তাই আমরা বলতে পারবো এর পর্যায় কত? 4। এর পর্যায় কত? 4। পর্যায় 4। আর এটার পর্যায় কত বলো তো? এর পর্যায় 2। পর্যায় 2। আমরা তো পর্যায় নম্বর নির্ণয় করে দেখলাম, এখন আমরা গ্রুপ নম্বর নির্ণয় কিভাবে করব এটা দেখি। এখন আমরা কোনো একটা মৌল কত নম্বর গ্রুপে অবস্থিত এইটা বের করব। সাধারণত গ্রুপ নম্বর বের করার জন্য আমাদের 3টা নিয়ম মনে রাখতে হবে। এই নিয়মগুলো ভাইয়া একদম ইজি। শুধুমাত্র তুমি দেখে যাও, তুমি ইজিলি পারবা। দেখো আমাদের প্রথম নিয়ম হচ্ছে সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকলে, শুধুমাত্র s অরবিটাল থাকলে, অরবিটাল থাকলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ নাম্বার। ইলেকট্রন সংখ্যা সমান সমান কি বলতে পারি আমরা? গ্রুপ নাম্বার। অর্থাৎ s অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। এখানে একটা জিনিস নোটিসেবল আছে ভাইয়া, এটা হচ্ছে তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করার আগে তুমি আগে দেখে নিবা বাহিরের শক্তি স্তরের আগের শক্তি স্তরে ডি অরবিটাল আছে কিনা। বাহিরের যে শক্তি স্তর আছে এই শক্তি স্তরের আগের শক্তি স্তরে ডি অরবিটাল আছে কিনা আমরা এটা আগে চেক করে নিব। তাহলে আমাদের কি চেক করতে হবে? আগের শক্তি স্তরে ডি অরবিটাল আছে কিনা। এখন যদি ডি অরবিটাল থাকে তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই হবে না, আরেকটা নিয়ম আছে ওইটা অ্যাপ্লাই হবে। আর যদি ডি অরবিটাল না থাকে তাহলে এটাও অ্যাপ্লাই হবে। এই নিয়মটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকা যাবে না। আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকা যাবে না, ডি অরবিটাল থাকবে না, বুঝছো? থাকবে না।
প্রথমে আমরা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি আমরা শেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে d অরবিটাল নাই, তাহলে এই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নাম্বার। দেখো আমরা এক্সাম্পল করলেই ইজিলি মাথায় ঢুকবে। এক্সাম্পলগুলো দেখো। প্রথমে আমরা দেখব হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাসটা দেখো তো 1s1। দেখো তো এর সবচেয়ে বাহিরের শক্তি স্তর কোনটা? 1 নম্বর শক্তি স্তর। এই 1 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতেছি শুধুমাত্র s অরবিটাল আছে। এর বাহিরের শক্তি স্তরে 1 নম্বর শক্তি স্তর এবং এর আগে কোনো শক্তি স্তর নাই, তাই আমরা আগের শক্তি স্তরে d অরবিটাল অবশ্যই পাবো না, যেহেতু আগে কোনো শক্তি স্তর নাই। এখন এই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে এর গ্রুপ নাম্বার কত হবে বলো তো? গ্রুপ হবে 1। এরপর আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। দেখো তো এই ফর্মুলা অনুসারে এটা কত নম্বর গ্রুপে অবস্থিত? দেখো তো এই ফর্মুলা অনুসারে আমরা দেখতেছি এটা s অরবিটালে শুধুমাত্র 2টা ইলেকট্রন আছে। তোমরা অনেকে ভাবতে পারো এটা হয়তো বা 2 নম্বর গ্রুপে অবস্থিত, কিন্তু না ভাইয়া, এটা হচ্ছে পর্যায় সারণীতে ব্যতিক্রম। এটা হচ্ছে পর্যায় সারণীতে ব্যতিক্রম এবং এর গ্রুপ হচ্ছে 18। গ্রুপ হচ্ছে 18 নম্বর গ্রুপ। এর একটু মনে রেখো, হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম এবং এর গ্রুপ হচ্ছে কত? 18। আমরা আরেকটা মৌল নিই, পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এর ইলেকট্রন বিন্যাসটা দেখো কেমন? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এখন দেখো তো এর সবচেয়ে বাহিরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কোনটা? দেখো তো 4s1। আমরা দেখতেছি সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে এবং এর বাহিরের শক্তি স্তরের আগের শক্তি স্তরে অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে কোনো d অরবিটাল নাই। যেহেতু আগের শক্তি স্তরে d অরবিটাল নাই, তাহলে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। এই নিয়ম অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি s অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে 1টা, তাই এর গ্রুপ হবে কত বলো তো? এর গ্রুপ হচ্ছে 1। এর গ্রুপ কত? 1। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম নিই। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে বলো তো? 1s2, 2s2, 2p6, 3s2। এখন দেখো তো ম্যাগনেসিয়ামের সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটা? 3s2। এইখানে ম্যাগনেসিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে d অরবিটাল নাই। তাহলে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু আগের শক্তি স্তরে কোনো d অরবিটাল নাই এবং সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে। এই নিয়ম অ্যাপ্লাই করলে আমরা দেখতেছি s অরবিটালে শুধুমাত্র 2টা ইলেকট্রন আছে, তাই এর গ্রুপ কত হবে বলো তো? এর গ্রুপ হবে 2। গ্রুপ কত হবে বলো তো? গ্রুপ হবে 2। বলো তো এটার পর্যায় কত? এর পর্যায় হচ্ছে 3। এর পর্যায় কত বলো তো? এর পর্যায় হচ্ছে 4। এটার পর্যায় কত বলো তো? এর পর্যায় হচ্ছে 1। এটার পর্যায় কত? 1। কারণ আমরা দেখেছি সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে এর পর্যায় নম্বর। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে অ্যাসকেন্ডিয়াম। এই অ্যাসকেন্ডিয়ামের কত নম্বর গ্রুপে অবস্থিত সেটা দেখি। আমরা সবাই মৌলের ইলেকট্রন বিন্যাস এর আগের অধ্যায়ে পড়ে এসেছি, সো আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস পারার কথা। এখন দেখো এই অ্যাসকেন্ডিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কেমন দেখো তো? 4s2। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে দেখো তো, আগের শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। 3 নম্বর শক্তি স্তরে দেখতে পাচ্ছি d অরবিটাল আছে, দেখো 3d1।
যেহেতু সবচেয়ে বাহিরের শক্তি স্তরের আগের শক্তি স্তরে ডি অরবিটাল আছে, তাই আমাদের এই প্রথম নিয়মটা অ্যাপ্লাই হবে না। এর জন্য আমরা আরেকটা নিয়ম দেখি। চলো আমরা এই নিয়মটা দেখি নিই। নিয়ম 2 হচ্ছে বাহিরের প্রধান শক্তি স্তরে যদি বাহিরের প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকে এবং আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে। আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ আগের শক্তি স্তরের ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা গ্রুপ নাম্বার হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং আগের শক্তি স্তরে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে কি গ্রুপ নাম্বার। আমাদের 1 নাম্বার যে নিয়মটা ছিল সেটাতে কি ছিল বলতো? বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকবে এবং এর আগের শক্তি স্তরে কোনো ডি অরবিটাল থাকবে না। তখন শুধুমাত্র s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হতো গ্রুপ নাম্বার। এখন নিয়ম 2তে কি দেখো তো, বাহিরের শক্তি স্তরে s অরবিটাল থাকবে এবং এর আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং আগের শক্তি স্তরে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে কি বলতো? গ্রুপ নাম্বার। এই ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে আগের শক্তি স্তরের ডি অরবিটাল। ঠিক আছে, চলো আমরা আগের এক্সাম্পলটাই দেখি। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো তো, এই স্ক্যান্ডিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখতেছি আমরা 4s2। সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে দেখো তো ডি অরবিটাল আছে। দেখতেছি আমরা আগের শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তর, এই 3 নম্বর শক্তি স্তরে ডি অরবিটাল আছে। তাহলে এর গ্রুপ নাম্বার কি হবে বলো তো? এর গ্রুপ নাম্বার হবে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা, 2 যোগ আগের শক্তি স্তরের ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা কয়টা দেখো তো? 1টা। তাহলে 2 যোগ 1 সমান সমান 3। তাহলে স্ক্যান্ডিয়াম 3 নম্বর গ্রুপে অবস্থিত। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। এই আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে 4 এবং সবচেয়ে বাহিরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2। তাহলে বলো তো, এখানে কি আমাদের আগের 1 নাম্বার নিয়ম কি অ্যাপ্লাই হবে? না, 1 নাম্বার নিয়ম অ্যাপ্লাই হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বাহিরের শক্তি স্তরের আগের শক্তি স্তর 3 নাম্বার শক্তি স্তরে ডি অরবিটাল আছে। দেখো, ডি অরবিটাল আছে, তাই আমাদের এখানে 1 নাম্বার নিয়ম অ্যাপ্লাই হবে না। এখানে অ্যাপ্লাই হবে এখন যে নিয়মটা শিখলাম, এই নিয়মটা অ্যাপ্লাই হবে। তাহলে এই নিয়ম অ্যাপ্লাই করলে এটা কত নম্বর গ্রুপে অবস্থিত বলো তো? গ্রুপ সবচেয়ে বাহিরের শক্তি স্তরে s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, 2 যোগ এর আগের শক্তি স্তরে ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে, 2 + 6 = 8। তাহলে আয়রন কত নাম্বার গ্রুপে অবস্থিত বলো তো? 8 নাম্বার গ্রুপে অবস্থিত। এবং আয়রন কত নাম্বার পর্যায়ে অবস্থিত বলো তো? সবচেয়ে বাহিরের শক্তি স্তর 4 নাম্বার। কত নাম্বার শক্তি স্তর? 4 নাম্বার শক্তি স্তর, তাই এর পর্যায় হবে 4। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো, স্ক্যান্ডিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তর কোনটা বলো তো? 4 নাম্বার শক্তি স্তর, তাই এর পর্যায় হবে কত বলো তো? 4। তাহলে আমরা আরেকটা নিয়ম দেখি, চলো।
এখন আমরা দেখব গ্রুপ নম্বর বের করার 3 নম্বর নিয়ম, এবং এটাই হচ্ছে গ্রুপ নম্বর বের করার শেষ নিয়ম। চল আমরা দেখি। 3 নম্বর নিয়ম হচ্ছে সবচেয়ে বাহিরের শক্তি স্তরে সবচেয়ে বাহিরের শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, s ও p অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ p অরবিটালের ইলেকট্রন সংখ্যা p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ 10 সমান সমান গ্রুপ নাম্বার। দেখো এখানে হচ্ছে সবচেয়ে বাহিরের শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে আমরা ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে 10 যোগ করব। বুঝতে পারছো? এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে যদি sp থাকে, sp দেখো এর মনে রাখার সহজ ট্রিক্স হচ্ছে sp মনে রাখবা। sp হচ্ছে কি বলতো, একটা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। যখন sp কোথাও যায় তখন তার সাথে 10 জন কি যায় বলতো, কনস্টেবল যায়। 10 জন কনস্টেবল যায়, তাহলে sp-র পাওয়ার অনেক বেশি। তার সাথে কয়জন কনস্টেবল যাবে? 10 জন। মনে থাকবে? এটা জাস্ট একটা ট্রিক্স হিসেবে মনে রাখো। একজন sp-র অনেক বেশি পাওয়ারফুল, তার সাথে 10 জন কনস্টেবল থাকে। চলো আমরা এখন একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে বোরনের পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। বোরনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি শেষ শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তরে s এবং p অরবিটাল আছে। যেহেতু s এবং p অরবিটাল আছে, তাহলে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। এই নিয়ম অনুসারে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাব। তাহলে বলো তো এর গ্রুপ কত হবে? এর গ্রুপ হবে প্রথমে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ p অরবিটালের ইলেকট্রন সংখ্যা। p অরবিটালে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, একটা ইলেকট্রন, 1। এর সাথে এক্সট্রা 10 যোগ করতে হবে। sp-র সাথে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে আমরা কত পাবো বলো তো? এর গ্রুপ হবে 13। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো আমরা এখানে সালফারের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সালফারে সবচেয়ে বাহিরের শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তরে s এবং p অরবিটাল আছে, তাই আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বলো তো এর গ্রুপ কত হবে? বলো, গ্রুপ হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ p অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত বলো তো? p অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4 যোগ এক্সট্রা কি করতে হবে? 10 যোগ করতে হবে, কারণ sp পাওয়ার অনেক বেশি, sp-র সাথে 10 যোগ করতে হয়। তাহলে এর গ্রুপ কত বের হবে? 16। আচ্ছা বলো তো সালফার কত নম্বর পর্যায়ে অবস্থিত? 3 নম্বর পর্যায়ে অবস্থিত, কারণ সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে কত? 3। বোরন কত নম্বর পর্যায়ে অবস্থিত? 2 নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে আমরা এখন থেকে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে ওই মৌলের পর্যায় এবং গ্রুপ নাম্বার বের করতে পারবো, অর্থাৎ পর্যায় সারণীতে অবস্থানটা বের করতে পারবো। এতক্ষণ আমরা যা যা পড়লাম পুরোটা একবার আমরা রিভাইজ দিয়ে নিই। চলো, পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের দুটো ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে পর্যায় নম্বর বের করতে হবে, আর একটা হচ্ছে গ্রুপ নম্বর বের করতে হবে।
পর্যায় এবং গ্রুপ নম্বর নির্ণয় করার জন্য আমরা প্রথমেই মৌলটার ইলেকট্রন বিন্যাস করে নিব। এরপর ইলেকট্রন বিন্যাস করার পর পর্যায় নম্বর বের করতে হবে। পর্যায় নম্বর কীভাবে বের করব? প্রথমে আমরা মৌলটার ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর দেখব মৌলটার শেষ শক্তি স্তর কোনটা। মৌলটির শেষ শক্তি স্তরের নম্বরই হচ্ছে তার পর্যায় নম্বর। গ্রুপ নম্বর বের করার জন্য আমাদের 3টা নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে কি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকে এবং এর আগের শক্তি স্তরে যদি কোনো d অরবিটাল না থাকে, তাহলে ওই মৌলের গ্রুপ নাম্বার হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাটা। ওকে, এরপর নিয়ম নাম্বার 2 হচ্ছে বাহিরের শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে এবং এর আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে তার গ্রুপ নাম্বার হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং আগের শক্তি স্তরে d অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল। এরপর নিয়ম 3 হচ্ছে সবচেয়ে বাহিরের শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে আমরা এক্সট্রা 10 যোগ করব, তাহলে আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাব। এটার শর্ট ট্রিক্স হচ্ছে sp-র অনেক পাওয়ার, তাই তার সাথে কি থাকবে, 10 জন কনস্টেবল থাকবে। অথবা তুমি এভাবেও বলতে পারো স্পাইডারম্যানের অনেক পাওয়ার, তাই তার সাথে 10 যোগ হবে। তাহলে আমরা একবার লিখি, পর্যায় নাম্বার কীভাবে বের করতে পারবো? বাহিরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে তার পর্যায় নম্বর। কোনো মৌলের পর্যায় নম্বর হচ্ছে কি, তার বাহিরের শক্তি স্তরের নম্বরই হচ্ছে তার পর্যায় নম্বর। এরপর গ্রুপ নম্বর বের করার 3টা নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে কি, যদি কোনো মৌলের বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকে এবং এর আগের শক্তি স্তরে যদি কোনো d অরবিটাল না থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। এবার আসি নিয়ম নাম্বার 2 হচ্ছে যদি বাহিরের শক্তি স্তরে s অরবিটাল থাকে এবং আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, আগের শক্তি স্তরে d অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা, আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং আগের শক্তি স্তরে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাব। এবার যদি বাহিরের শক্তি স্তরে s অরবিটাল এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে আমরা 10 যোগ করব, তাহলে আমরা ওই মৌলটার গ্রুপ নাম্বার পেয়ে যাব। চলো তাহলে আমরা কিছু মৌলের পর্যায় এবং গ্রুপ নাম্বার বের করি। এখন আমরা পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পর্যায় এবং গ্রুপ নাম্বার বের করব। এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি তোমার টেস্ট পেপার খুলে দেখো, দেখবা সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে 1 থেকে পারমাণবিক সংখ্যা 30 পর্যন্ত মৌলগুলো থেকে। সো বুঝতেই পারছো এগুলো কতটা বেশি ইম্পর্ট্যান্ট। চলো আমরা প্র্যাকটিস করি। প্রথমে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি এর সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, তাই এর পর্যায় কত হবে বলতো? এর পর্যায় হবে 1 এবং এর গ্রুপ নাম্বার হবে কত বলতো? এর গ্রুপও হবে 1, কারণ এর সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে, তাই এর গ্রুপ নাম্বার হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা। এরপর হিলিয়ামের ক্ষেত্রে দেখো, হিলিয়ামের পর্যায় নাম্বার হবে কত বলতো? হিলিয়ামের সবচেয়ে বাহিরের শক্তির স্তর হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, তাই এর পর্যায় হবে 1 এবং গ্রুপ নাম্বার বের করার সময় আমরা দেখেছি হিলিয়াম হচ্ছে কি ব্যতিক্রম, কোনো নিয়ম দিয়ে এর গ্রুপ নাম্বার বের করা যায় না। এটা হচ্ছে কি ব্যতিক্রম, কোনো নিয়ম দিয়ে আমরা এর গ্রুপ নাম্বার বের করতে পারবো না। এর গ্রুপ হচ্ছে কত বলতো? 18। এর গ্রুপ কত বলতো? হিলিয়ামের গ্রুপ হচ্ছে 18। এরপর আসি বোরন।
বোরনের সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, তাই এর পর্যায় নম্বর হবে কত বলতো? পর্যায় হবে 2 এবং গ্রুপ নাম্বার কত হবে বলতো? আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বাহিরের শক্তি স্তরে S এবং P অরবিটাল আছে। যদি S এবং P অরবিটাল থাকে তাহলে গ্রুপ নাম্বার হবে S অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ P অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং তার সাথে এক্সট্রা 10 যোগ করতে হবে। তাহলে এর গ্রুপ নাম্বার কি হবে বলতো? 2 যোগ 1, এর সাথে কি করতে হবে? এক্সট্রা 10 যোগ করতে হবে, কারণ SP থাকলে তার সাথে এক্সট্রা 10 যোগ করতে হয়। তাহলে এর গ্রুপ কত হবে বলতো? 30। বাকিগুলো দেখো, শেষ শক্তি স্তরে S এবং P অরবিটাল আছে, সো এগুলো তোমরা পারবে। এবার আসি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। দেখো, ম্যাগনেসিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, তাই এর পর্যায় নাম্বার কত হবে বলতো? এর পর্যায় হবে 3। এবং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র S অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে কোনো D অরবিটাল নাই। যেহেতু আগের শক্তি স্তরে কোনো D অরবিটাল নাই, তাহলে এর গ্রুপ নাম্বার হবে শেষ শক্তি স্তরের S অরবিটালের ইলেকট্রন সংখ্যা। এর গ্রুপ কত হবে বলতো? গ্রুপ নাম্বার কত হবে? এর গ্রুপ নাম্বার হবে 2। এরপর সিলিকনেরও দেখো, সিলিকনের সবচেয়ে বাহিরের শক্তি স্তরে S এবং P অরবিটাল আছে, তাহলে এর গ্রুপ নাম্বার কত হবে? S এবং P অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করব, তাহলে আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাব। আর পর্যায় নাম্বার কীভাবে বের করব বলতো? সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, তাই এর পর্যায় হবে 3। এটাও সেম। দেখো, ক্লোরিনেরও দেখো সবচেয়ে বাহিরের শক্তি স্তরে S এবং P অরবিটাল আছে, তাহলে আমরা বের করতে পারবো। এবার আসো পটাশিয়ামে। পটাশিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, তাহলে এর পর্যায় কত হবে বলতো? পর্যায় হবে 4। এবং পটাশিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তরে দেখতে পাচ্ছি শুধুমাত্র S অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে কোনো D অরবিটাল নাই, তাই এর গ্রুপ নাম্বার কত হবে বলতো? এর গ্রুপ নাম্বার হচ্ছে সবচেয়ে বাহিরের শক্তি স্তরের S অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? 1। এটাও আমরা পারবো। এবার আসি টাইটানিয়ামে। টাইটানিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তর হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, তাই এর পর্যায় কত হবে বলতো? এর পর্যায় হবে 4। এবং গ্রুপ নাম্বার কত হবে বলতো? আমরা দেখতে পাচ্ছি টাইটানিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র S অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে D অরবিটাল আছে। দেখো, এর আগের শক্তি স্তরে D অরবিটাল আছে, তাহলে এর গ্রুপ নাম্বার কি হবে বলতো? এর গ্রুপ নাম্বার হবে সবচেয়ে বাহিরের শক্তি স্তরের S অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ আগের শক্তি স্তরের D অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ আগের শক্তি স্তরের D অরবিটালের ইলেকট্রন সংখ্যা, তাহলে এর গ্রুপ হবে 4। বাকিগুলো দেখো সেম। সবচেয়ে বাহিরের শক্তি স্তরে S অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে D অরবিটাল আছে। দেখো, বাকিগুলো সেম, সো বাকিগুলো তোমরা বের করতে পারবে। আমি যেসব মৌলের পর্যায় এবং গ্রুপ নাম্বার বের করিনি, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই করবে। যেগুলো করায়নি এগুলো অবশ্যই করবে এবং কমেন্ট সেকশনে তোমরা এর অ্যান্সার জানাতে পারো। আজ তাহলে এই পর্যন্তই রইল। আমরা আগামী ক্লাসে কতগুলো গুরুত্বপূর্ণ MCQ কোয়েশ্চেন সলভ করব, যেগুলো বিগত বছরগুলোতে এসেছিল এবং আগামী বছরগুলোতে আসতে পারে। অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট MCQ। দেখো, আমরা টাইপ ওয়াইজ MCQগুলো সলভ করব, যেন আমাদের এক্সামে একটা সিঙ্গেল MCQ যেন এই টপিক থেকে বাদ না যায়। দেখো, একদম টাইপ ওয়াইজ সলভ করব। আগামী লেকচারে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এই টপিকটার MCQ কোয়েশ্চেন সলভ করার পরে আমরা ইলেকট্রন বিন্যাসে পর্যায় সারণীর মূল ভিত্তি এবং পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম এই দুটো টপিকও কভার করব। দেখো, আস্তে আস্তে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষের দিকে চলে আসতেছে। আজকের ক্লাসে PDF এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই
ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।